সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি আশিক মাহমুদ। রাজনীতির উঁচু নিচু পথে জমে থাকে উত্থান পতনে নানান গল্প। দৃঢ় প্রতিজ্ঞা আর একান্ত চেষ্টায় শেষ পর্যন্ত জয় ন্যায়ের, ন্যায্যতার, আরও বললে গণতন্ত্রের। মানুষ আস্থা রাখে ভালোর দিকে, মঙ্গলের দিকে। সেই ভালো মঙ্গলের ইতিবাচক রাজনীতি নিয়ে আজ সম্পাদকীয়তে কথা বলবো। আমাদের আজকের অতিথি প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। শিবলি ভাই, আপনাকে আমন্ত্রণ সময়ের সম্পাদকীয়তে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। শিবলি ভাই, প্রথমেই জানতে চাই, আপনি তো দীর্ঘ সময় দেশের বাইরে ছিলেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি গত এর আগে 17 বছর দেশের প্রায় 17 বছর দেশের বাইরে নির্বাসিত ছিলেন এবং প্রায় পুরো সময়টুকু সেখানে আপনি তাকে দেখেছেন, একই শহরে ছিলেন। বহুদিন পরে দেশে ফিরলেন, কেমন লাগছে দেশ? প্রথমে এটা একটু জানতে চাই, মানে অভিজ্ঞতা কি দেশে এত বছর পরে এসে? অবশ্যই প্রথম কথা হচ্ছে যে এটা আমার মাতৃভূমি, এটা আমার দেশ। এখানে বেড়ে উঠেছি, এখানে বড় হয়েছি। মধ্যখানে বেশ কিছুদিন বাইরে ছিলাম, বেশ কয়েক বছর বাইরে ছিলাম, তারপর আবার ফিরে এসেছি। অবশ্যই এই ফেরাটা আনন্দের, এই ফেরাটা অবশ্যই উপভোগ করছি। আর্থসামাজিক অবস্থার কি কোনো পরিবর্তন দেখছেন? মানে এত বছর পরে আসার পরে তো মানে পার্থক্য অনেক কিছু চোখে পড়ে মোটা দাগে। গতকাল আসলে আমি গিয়েছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে, বাংলা একাডেমির বইমেলায়। তো গিয়ে দেখেছি যে বাংলা একাডেমির বইমেলায় ভেতরে খুব বেশি মানুষ নেই। দেন পরে শুনলাম যে এটা তো এক্সটেন্ড করেছে সোহরাওয়ার্দী উদ্যানে। আমি সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছিলাম। একটা জিনিস আমার কাছে খারাপ লেগেছে, অবশ্যই বইমেলা যদি বাংলাদেশে যদি বইমেলাটা ভালো হয়, মানুষ যদি যায়, মানুষ, আমাদের ছেলেমেয়েরা, আমাদের মানুষেরা, আমাদের ভাই বোনেরা, তারা যদি বই কিনে, বই পড়ে, সেখানে যায়, সবাই গল্প করে, কথা বলে, এটা তো নিঃসন্দেহে একটি ভালো পরিবেশ, ভালো উদ্যোগ। কিন্তু একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে এই যে গাছ, অসংখ্য গাছ থাকার কথা, এই গাছ কেটে যে আমরা যেই জায়গাটা করলাম, ইট পাথরের যেই জিনিসগুলো করলাম, এটা কি আমরা কার উপর অবিচার করেছি? এবং সেটা আসলে সমাজ, অর্থনীতিতে বা সমাজে কি ধরনের ভূমিকা রাখছে? অর্থনীতিতে অনেক কিছু হয়। অর্থনীতিতে অবশ্যই আমার দরকার। আমাদের তো এই যদি আমি বলি যে না, অর্থনৈতিক উন্নয়ন আমরা চাই না, এটা যেমন ঠিক না। আবার যদি বলি যে পরিবেশকে ধ্বংস করে আপনি অর্থ আয়ের পথ বের করেন, এটা খুব বেশি ভালো বলে আমার কাছে মনে হয় না। কারণ একটা শহরে থাকতে গেলে আমার টাকার যেমন প্রয়োজন, আবার আমার গাছের প্রয়োজন, আমার পরিবেশের প্রয়োজন। এই জায়গা থেকে এসে আমরা আসলে কতটা লাভ করেছি, কতটা ক্ষতি করেছি নিজেদের, এটা আমি কালকে থেকে চিন্তা করছি। বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যানে আমি বইমেলায় গিয়ে যাওয়ার পর থেকে যে এতগুলো গাছ কেটে আমরা কি অর্জন করতে চাইছি, মানুষের চিন্তা ভাবনা, চিন্তা চেতনা, সামাজিক মানে মানুষ যেভাবে করে চিন্তা করে, তার কোনো পার্থক্য কি দেখছেন? এই 15, 16, 17 বছরে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্যে আমরা ছিলাম, মানুষের মনস্তাত্ত্বিক কোনো পরিবর্তনকে আপনি দেখেন মানে আপনার সময়ে বা এতদিন পরে? সেই পরিবর্তন তো অবশ্যই আছে, যেটি হচ্ছে আমাদের কালে, আমাদের বেড়ে ওঠার কালে যেমন পরিবেশ ছিল, প্রতিবেশ ছিল, এখন তো সেটি নেই। আমরা যেই সুবিধাগুলো পাইনি বেড়ে ওঠার কালে, এখনকার প্রজন্ম সেই সুযোগগুলো পাচ্ছে, সেই পরিবেশটা পাচ্ছে। অতএব তাদের মধ্যে আমাদের জেনারেশন আর এখন যে জেনারেশন আছে, এদের মধ্যে তো চিন্তার পার্থক্য আছেই। সেই চিন্তাটা তো অবশ্যই আমাদের মধ্যে চোখে পড়ছে। আমাদের মধ্যে বা সমাজের যে প্রচলিত মূল্যবোধ যেগুলো ছিল, সেখানে তো আমি ইরেশন অফ ভ্যালুজ বলবো না, কিন্তু একটা বড় পার্থক্য তো চোখে পড়ছি। আরেকটা জিনিস আমি একটু জানতে চাই, অনেকের আগ্রহ আছে, সেটি হচ্ছে গত 17 বছর দেশে ফিরে তারেক রহমান নির্বাচনের মধ্য দিয়ে প্রথমে দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত যেই নির্বাসিত জীবন, সেই নির্বাচিত জীবন আপনি অনেক কাছ থেকে দেখেছেন। সেই সময়কার তার যে সংগ্রাম, তার যে দীর্ঘ একটা রাজনৈতিক প্রক্রিয়া, এত দূর থেকে
হাজার হাজার মাইল দূরে থেকে বিএনপির মতন এত বৃহৎ একটি দলকে পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া, নেতৃত্ব দেওয়া, এই সব কিছু মিলে কেমন ছিলেন তিনি, কিভাবে করেছেন বিষয়গুলো, সেগুলো আপনি খুব কাছাকাছি দেখেছেন। সেগুলো নিয়ে মানুষের মনে এখনও কিন্তু আগ্রহ রয়েছে। সেটা যদি একটু একটু আমাদের সাথে শেয়ার করেন, বলেন। হ্যাঁ, এটা তো আসলে একটা দীর্ঘ সময় তো প্রধানমন্ত্রী দেশের বাইরে ছিলেন। তখন তিনি প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন না, একটা দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েই তিনি গিয়েছেন। একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেছিলেন যখন তিনি বাংলাদেশ ছেড়ে লন্ডনে ছিলেন। বিশেষ পরিস্থিতিতে চিকিৎসার জন্য যখন লন্ডনে যান, তখন তিনি ছিলেন সিনিয়র জয়েন্ট সেক্রেটারি, সিনিয়র যুগ্ম সিনিয়র যুগ্ম মহাসচিব। সিনিয়র যুগ্ম মহাসচিব। তারপরে এরপরে উনি হলেন ওখানে থাকা অবস্থাতেই উনি হলেন সিনিয়র ভাইস চেয়ারপারসন, সিনিয়র ভাইস চেয়ারম্যান। তারপরে হলেন উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন একটা অন্যায়ভাবে যখন বিগত পতিত পরাজিত বিতাড়িত স্বৈরাচার যখন একটা রাজনৈতিক প্রতিহিংসাবশত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নিয়ে গেল, সেই সময়টাতে 2018 সালের 8 ফেব্রুয়ারি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তো এটা ছিল তার রাজনৈতিক পদগুলি কীভাবে কখন পেয়েছেন। বাট এই গেল একটা দিক। আরেকটা দিক আমি দেখেছি যে উনি শুরু থেকেই কোনো কারণে পরিস্থিতির কারণে বাধ্য হয়ে উনি বিদেশে গিয়েছেন। বিদেশে গিয়ে দীর্ঘ একটা সময় তিনি চিকিৎসা নিয়েছেন। এরপর আমার কাছে যদ্দূর মনে পড়ে, যদ্দূর আমি বলতে পারি, উনি 2010-11 সাল থেকে ধীরে ধীরে রাজনৈতিক কার্যক্রমে আবার নতুন করে নিজেকে ইনভলভ করেছেন, বাংলাদেশ নিয়ে চিন্তা করেছেন। এই কারণে বললাম যে উনি বাংলাদেশ থেকে কখনো দূরে ছিলেন না। এই জন্য যদি আমি একটু পেছনের কথা বলি, যে বিএনপি যখন 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন বিএনপি সরকার গঠন করলো। আজকের যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি ব্যক্তিগতভাবে সরকারের অংশ ছিলেন না, তার দল সরকার পরিচালনা করেছিল। তিনি তখনও সারা বাংলাদেশে ঘুরে বেরিয়েছেন, সারা বাংলাদেশে একদম গ্রাসরুট পর্যায়ে মানুষের তৃণমূল পর্যায়ে। এবং আপনাদের মনে আছে যে 2004 সালের দিকে সম্ভবত উনি সারা দেশে 64 ডিস্ট্রিক্টে ঘুরে ঘুরে তৃণমূল সম্মেলন করেছেন। না, মানুষের একটা বড়, আমি এই কারণে বললাম, এই কথাটা এই জন্যই বললাম আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। সেটি হচ্ছে যে ওই যে মানুষের সঙ্গে তার যে সংযোগ ছিল, সেই সংযোগটা কিন্তু উনি বিদেশে যখন ছিলেন সেটা কন্টিনিউ করেছেন। তার মানে মানুষের সঙ্গে বাংলাদেশের মাটি, মানুষের সঙ্গে তার একদম প্রত্যক্ষ যেই সংযোগটা গড়ে উঠেছিল সেটা কন্টিনিউ করেছেন আবার। যার কারণে উনি দীর্ঘ সময় বাইরে থাকলো, উনি কি ওনার চিন্তা থেকে, ধ্যান ধারণা থেকে, ওনার রাজনৈতিক চিন্তা, রাজনৈতিক পরিকল্পনা থেকে কিন্তু বাংলাদেশ কখনো দূরে ছিল না। আমি একটা উদাহরণ দিয়ে ভালো করে তাহলে বুঝবেন যে বাংলাদেশকে উনি কতটা কাছ থেকে দেখেছেন, বাংলাদেশের মানুষের কতটা কাছে থেকেছেন, বাংলাদেশের নীতি পলিসি নিয়ে উনি কিভাবে চর্চা করেছেন এবং তার চিন্তা ছিল, এটা একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। এই যে 2024 সালের 5ই আগস্ট ফ্যাসিবাদের পতন হলো, তা আমরা দেখেছি যে হঠাৎ করে বাংলাদেশে একটা সময় 2018 সালে শুরু হলো কোটা সংস্কার আন্দোলন। সেই আন্দোলন যখন তুঙ্গে, একটা পর্যায়ে এদের সঙ্গে ছাত্রদের সঙ্গে প্রতারণা করা হয়েছিল। এরপরে 2024 সালে যখন আবার এই কোটা সংস্কার আন্দোলনটা দানা বেঁধে উঠেছিল, এই আন্দোলনের পথ ধরে কিন্তু একটা সময়ে সব বাংলাদেশের সকল আপামর জনসাধারণ এবং রাজনৈতিক দলগুলো, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, রাজনৈতিক দল সবাই মিলে যখন রাজপথে একসাথে আসলো, ফ্যাসিবাদের পতন হলো। কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কাহিনী, হয়তো অনেকেই জানেন না। 2014 সালে, যদ্দূর আমার মনে পড়ছে, 2014 সালের 15 জুলাই আপনি লন্ডনে ছিলেন, আপনি জায়গাটা চেনেন, ইস্ট লন্ডনে, এটাকে বলে টাওয়ার ব্রিজ এলাকা আছে ইস্ট লন্ডনে। তো সেখানে উনি একটা বক্তব্য দিয়েছিলেন, সেটা হচ্ছে যে বাংলাদেশি ডায়াসপোরা যারা আছে, লন্ডনে থাকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিএনপির কর্মী, প্রবাসী বাংলাদেশি বিএনপি নেতা কর্মী যারা আছেন,
যারা সেখানে প্রবাসী হ্যাঁ, স্টেক হোল্ডার হ্যাঁ, তাদের সবাই right, ছিলেন। সেখানে একটা আলোচনা হয়েছিল, ডিসকাশন হয়েছিল। সেই আলোচনায় উনি একটা পেপার উপস্থাপন করেছিলেন, যে সেটা হচ্ছে যে বাংলাদেশে যদি কখনো বিএনপি রাষ্ট্র ক্ষমতার পরিচালনা দায়িত্ব পায়, তখন বাংলাদেশটা কি করবেন সেই নীতি পলিসি উনি বলেছিলেন। তখন 2014 সালের 15 জুলাই তিনি বলেছিলেন যে যদি কখনো জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতা পরিচালনার সুযোগ পায়, তাহলে কোটা সংস্কার বর্তমানে 60-65% থেকে যেটা বর্তমানে বহাল আছে 60 থেকে 65%, এটা কমিয়ে উনি 5% আমি যদি ভুল না করি, হ্যাঁ, Right. 5% নিয়ে আসবে। নিচে নিয়ে আসবেন। দ্যাট মিনস যেটা ছিল বিদ্যমান ছিল, যেটা অলমোস্ট 60%, 60% অথবা অ্যাবভ 60% ছিল, সেটাকে কমিয়ে উনি 5% নিয়ে আসবেন। এখন আমার এখানে একটা জায়গা দেখেন, একজন নেতা কতটা দূরদর্শী হলে যেই আন্দোলনটা, যেই কথাটা উনি বলেছিলেন 2014 সালের 15 জুলাই, এবং সেটা রেকর্ড আছে ইউটিউবে, আপনি গেলে দেখবেন। এটা খুব সম্ভবত কুইন মেরি ইউনিভার্সিটির হলে না, কুইন মেরি টাওয়ার ব্রিজে, টাওয়ার ব্রিজে সেমিনার হলে, হ্যাঁ, প্রথমটা। হ্যাঁ, তো টাওয়ার ব্রিজের এই জায়গাটা, এই কথাটা বলেছিলেন। তার মানে সেই বিষয়টা উনি যেটা চিন্তা করেছিলেন 2014 সালে, সেই আন্দোলনটা কিন্তু ছাত্ররা শুরু করেছে 2018 সালে। এর মানেটা হচ্ছে যে ছাত্ররা যে বিষয়টা তাদের নিজেদের বিষয় মনে করে, নিজেদের স্বার্থের বিষয় মনে করে, নিজেদের অধিকারের বিষয় মনে করে যেই আন্দোলনটা করলেন, সেই আন্দোলনের চিন্তাটা কিন্তু উনি একজন রাজনৈতিক নেতা হিসেবে 2014 সালে চিন্তা করেছেন। মানে প্রেক্ষিতটা, Right. মানে সমস্যাটা। হ্যাঁ, সমস্যাটা তার মানে হচ্ছে যে উনি যে বাংলাদেশকে দূরে থাকলেও কাছ থেকে দেখেছেন, বাংলাদেশের অবস্থা ব্যবস্থা সম্পর্কে যে ওনার গবেষণা ছিল, ওনার চর্চা ছিল, ওনার চিন্তা ছিল, ওনার পরিকল্পনা ছিল, এই জায়গায় কিন্তু এটা প্রমাণিত হয়েছে। এবং আমার কাছে মনে হয়েছে যে একজন দূরদর্শী নেতা হিসেবে যেটা বলি, এটা এটা একদম উনি এটা প্রমাণিত, এই চিন্তাধারা প্রমাণিত যে উনি 24 সালে যেই বিষয়টা নিয়ে, ইস্যুটা নিয়ে ফ্যাসিবাদ পতন হলো, সেই বিষয়টা উনি চিন্তা করেছিলেন 2014 সালে। আমরা বর্তমান প্রধানমন্ত্রীর নানান বিষয় নিয়ে নেটিজেনরা, বিশেষ করে হচ্ছে সোশ্যাল মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব আলোচনা হয় যে তিনি খুব বেশি প্রোটোকল নিচ্ছেন না, তিনি সচিবালয় থেকে হেঁটে যাচ্ছেন, তিনি সচিবালয়ে অফিস করছেন, যেটি আমরা এর আগে এদেশের মানুষ দেখেনি। আমরা সেই আলোচনাগুলো তো আছে। আমরা একটু বর্তমানে আসি। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি দায়িত্ব নেওয়ার পরেই, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পরপরই 180 দিনের কর্মপরিকল্পনা নিচ্ছেন। বলছেন যে তার যে বিএনপির যে চমক ইশতেহারে ছিল যে ফ্যামিলি কার্ড করার কথা, সেটি খুব সম্ভবত 10ই মার্চ অথবা 11ই মার্চ ঘোষণা করা হবে, উদ্বোধন করা হবে। সেই জন্য তিনি বগুড়াও যাবেন খুব সম্ভবত। এই যে নানান ধরনের পরিকল্পনা নেওয়া হচ্ছে 180 দিনের, এই সরকারের থেকে আপনি তো খুব ঘনিষ্ঠভাবে কাজ করেন সরকারের প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসাবে, কি চ্যালেঞ্জ দেখছেন? মানে অনেক, এই গত 17 বছরের তো এক ধরনের ব্যাকলুপ আছেই, তো সেই বাস্তবতায় চ্যালেঞ্জগুলো কি দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের সামনে? হ্যাঁ, চ্যালেঞ্জ তো অনেক কিছু। আপনি যে কোনো ভালো কাজ করতে যাবেন, সেই কাজের স্পেসিফিক্যালি যদি চ্যালেঞ্জগুলো বলেন। হ্যাঁ, যে কোনো ভালো কাজ করতে যাবেন সেখানে চ্যালেঞ্জ আছে। তো চ্যালেঞ্জ ছাড়া যে কাজ, সেই কাজটা তো মানে খুব বেশি, মানে চ্যালেঞ্জ ছাড়া খুব বেশি হয় না কাজ আর কি, মানে আনন্দেরও না। রাইট। ধরা যাক আমি যদি অনেকগুলো ইস্যুর কথা বলি, উনি যে সমস্যাগুলি কিংবা সম্ভাবনা দেখেছেন, উনি খুব 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 একটা কথা, ওনার বক্তব্য একটা কথা বলেছিলেন উনি, যে আমাদের সামনে অনেক সমস্যা আছে, কিন্তু সম্ভাবনাও কিন্তু অবারিত, শুধু আমাদেরকে এক্সপ্লোর করতে হবে। এই বাংলাদেশের মানুষের সঙ্গে আমি আগেও বলেছি, দীর্ঘদিন থেকে আছেন, এখনও মানুষকে নিয়ে চিন্তা করছেন। সে চিন্তা করতে গিয়ে উনি দেখেন যে বাংলাদেশের অর্ধেক সংখ্যক নারী। তো এই নারীদের সবার জীবন মান তো সব সমান না, সবার তো জীবন মান, সামাজিক সুবিধা সবার তো সমান না, সমান না, এবং অনেক ক্ষেত্রে পেছানো আছে। সো ওই জায়গাতে উনি চিন্তা করলেন যে নারীর ক্ষমতায়ন, প্রথম কথা হচ্ছে উনি যেই কথাটা প্রথম বিশ্বাস করেন, যে কারণে এই প্ল্যানগুলি করছেন, উনি মনে করেন যে বাংলাদেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন যদি নিশ্চিত করা না যায়, তাহলে আমরা যত রকমের প্ল্যান করি এগুলো আসলে টেকসই হবে না, যত উন্নয়নই করা হোক না কেন টেকসই হবে না। তো সেই কারণেই উনি চিন্তা করলেন যে যারা লেস প্রিভিলেজ যারা আছে সমাজের, নারীদের যে অংশটা, এই নারীর ক্ষমতায়নের জন্য, একটা অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য উনি ফ্যামিলি কার্ডের চিন্তা করলেন। এখন ওই যে বললেন চ্যালেঞ্জের কথা, কোনো শুভ উদ্যোগ নিলে পরে নানা রকম সুবিধাবাদী গোষ্ঠী আছে,
অপশক্তি আছে, চক্রান্তকারী গোষ্ঠী আছে, আমরা শুনতে পাই এখনই ফ্যামিলি কার্ড বিক্রি হচ্ছে অনেক নানা রকম কাজ করে। এবং কালকে আপনি একটা দেখেছেন যে অন্য একটা দলের মানুষ এখানে এসে এই ফ্যামিলি কার্ড বিক্রি করার কথা বলছে। আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি, আমি সত্যি মিথ্যা জানি না, আমি চেক করার সুযোগ পাইনি। তো এই ধরনের ঘটনাগুলি ঘটে। এ কারণে শুরুতে যে কাজটা করলেন, উনি বললেন যে আমরা প্রত্যেকটা মানে প্রত্যেকটা ফ্যামিলির যে নারী প্রধান, প্রত্যেকটা সংসারের প্রত্যেকটা পরিবারের যে নারী প্রধান, তার নামে কার্ডটা দেওয়া হবে। ইভেন আমি নিজে এটা বলতে অসুবিধা নেই, উনি একটা অনুষ্ঠানে বলছিলেন, সেখানে মন্ত্রীদের সঙ্গে কথা বলছিলেন, আমার ধারণা সরকারি কর্মকর্তারা ছিলেন, যুদ্ধের মনে পড়ে। উনি বলছিলেন যে আমার ওয়াইফও একটা কার্ড পাবেন। তার মানে হচ্ছে এই কার্ডটা হচ্ছে সবার জন্য, প্রত্যেকটা পরিবারের নারী প্রধান পাবেন। হ্যাঁ, তবে কিন্তু প্রত্যেকেই কি আবার সেই টাকাটা কিন্তু পাবেন? যেই সহযোগিতা দেওয়া হবে সেই সহযোগিতা সবাইকে দেওয়া হবে না প্রথমে, সেটা হবে গ্র্যাজুয়ালি অর্থনৈতিক দেওয়া হবে। ভিত্তির উপরে। গ্র্যাজুয়ালি হচ্ছে এখন যারা দরিদ্র, হতদরিদ্র, নিম্ন মধ্যবিত্ত, এভাবে বাছাই করে গভর্নমেন্ট এটা করবে, বাছাই করে দেন প্রথম দফায় হয়তো 50 লাখ যদি হয়, যে প্রথম দফায় এদেরকে সহযোগিতা দেওয়া হবে। কিন্তু কার্ডটা কেন প্রত্যেকে দেওয়া হবে? ওই মানে যে তার মানে হচ্ছে এই দেশের সকল মানে গৃহ কর্তৃক সকল নারী এই ফ্যামিলি কার্ডটা পাবে। তো এই কারণটা কেন প্রত্যেকে দেওয়া হবে, যাতে করে কেউই যে দেখলেন না সোশ্যাল মিডিয়া দেখেন যে আপনাকে কার্ড দেওয়া হবে, চল না আমাকে কার্ড দেওয়া হবে, যাতে করে এটাকে নিয়ে কেউ কোনো করাপশন করতে না পারে, এটাকে নিয়ে যাতে কেউ ভিন্ন খাতে প্রভাবিত করতে না পারে, এমন একটা ভালো উদ্যোগকে নিয়ে যেন কোনো বিতর্ক সৃষ্টি করতে না পারে। এই জন্য প্রথম সিস্টেমটা হচ্ছে যে প্রত্যেকের নামে কার্ডটা ইস্যু করা হবে। তবে যে সহযোগিতা দেওয়া হবে কার্ডের মাধ্যমে, সেটা দেওয়া হবে প্রথমে একটা নির্দিষ্ট স্টেপ বাই স্টেপ, গ্র্যাজুয়ালি, মানে প্রথমে একেবারে নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, তারপর নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, এইভাবে। তো এভাবে 180 দিনের মধ্যে বেশ কিছু উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন। এই জন্য উনি ওনার যে টিমের সঙ্গে দীর্ঘদিন উনি কাজ করে একদম এই মানে খুব সুনির্দিষ্টভাবে কাজ করে এই পরিকল্পনাগুলো সাজিয়েছেন। এবং অ্যাটলিস্ট আমরা এই 100 দিনের মধ্যে এই কাজ, প্রত্যেকটা কাজই শুরু করতে চাই। আপনি প্রেসের দায়িত্ব নিয়েছেন, পিএম অফিসের যে প্রেস ইউনিট, সেটি কেমন পেলেন এই দায়িত্ব নেওয়ার পরে? কেমন, আপনাকে কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে? আসলে আমরা তো শুরু করেছি, তো যদি বিল্ডিংয়ের কথা বলেন, যদি ভবনের কথা বলেন, যদি যে কক্ষটা আমার নামে বরাদ্দ হয়েছে সেটার কথা যদি বলেন, আমি শুনেছি আমরা আসলে এই পর্যন্ত 2 দিন গিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী 2 দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেছেন? না, প্রধানমন্ত্রীর কার্যালয়, ওনার সচিবালয় কার্যালয় আছে, সেটাও প্রধানমন্ত্রীর কার্যালয়। ক্যান্টনমেন্টের মধ্যে একটা আছে, সেটাও প্রধানমন্ত্রীর কার্যালয়। তবে মূল কার্যালয় হিসেবে প্রথম ধরা হয় যে প্রধানমন্ত্রী, যেটা তেজগাঁতে, শুধু প্রধানমন্ত্রীর কার্যালয়। তো এখানে উনি 2 দিন এসেছেন, মাত্র 2 দিন এসেছেন। গত 2টা শনিবার কাজ শুরু করার পরে উনি কি এখন থেকে সচিবালয়ে 5 দিন অফিস করবেন আর 1 দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে করবেন? এটা আমার ধারণা যে প্রথম দিকে আমার যে ধারণা, এটা উনি সচিবালয়ে যদি অফিস করেন তাহলে সেখানে মন্ত্রীরা আছেন, সচিবরা আছেন, ওই যে আপনি একটু আগে বললেন কাজের গতির সুবিধা, 180 দিনের যে কার্যক্রম, এগুলো যদি করতে হয় তাহলে ওনার যে কোনো সময় যখন তখন হয়তো যে কোনো মন্ত্রণালয়ে যোগাযোগ করতে হয়, হয়তো সচিবদেরকে ডেকে, মন্ত্রীদেরকে ডেকে কথাবার্তা বলতে হয়, নির্দেশনা দিতে হয়, উনি কী সমস্যাগুলো আছে, সম্ভাবনাগুলো আছে, সঙ্গে সঙ্গে জেনে সঙ্গে সঙ্গে ডিসিশন দেওয়ার সুবিধা হয়। এই কারণেই আমার ধারণা উনি সচিবালয়ে বেশি, আপাতত সচিবালয়ে বসতেন। নিঃসন্দেহে এখানে বসবেন। তবে আমরা দেখেছি যে গত শনিবার ছুটির দিনে উনি অফিস করেছেন। এ পর্যন্ত 2টো শনিবার আমরা পেয়েছি, 2টো শনিবারে আমরা অফিস করেছি সেই অফিসে। তো এই জন্য আমার ওই অফিসের অভিজ্ঞতা মাত্র 2 দিন। তাতে আমি যেটা শুনেছি যে ওইখানে নাকি ভাঙচুর হয়েছিল 5ই আগস্টে। আচ্ছা, তো আপনার রুমটিও কি ভাঙচুরের শিকার? আমি যারা ছিলেন আগে থেকে, যারা ছিলেন তারা জানিয়েছেন যে হ্যাঁ, এই রুমটাও ভাঙচুর হয়েছিল, সব রুমে ভাঙচুর হয়েছে। এবং সেখানে এই যে নতুন রং লাগানো কাজ করা হয়েছে, বোঝা গেছে যে এগুলো ভাঙচুরের শিকার হয়েছিল। তো এটা তো একটা অভিজ্ঞতা। এটি তো একটা অভিজ্ঞতা হচ্ছে যে আপনার কাঠামোগত, কিন্তু প্রেস সচিব হিসাবে আপনার অভিজ্ঞতা মানে কেমন পাচ্ছেন? আপনার চ্যালেঞ্জটা কেমন দেখছেন? না, এখন কারণ প্রেস সচিব আসলে এক ধরনের টেকনিক্যালি সরকারের মুখপাত্র, ফলে এখন এই জায়গাটা আমরা দেখেছি যে এখন থেকে ধরেন 20 বছর আগে, 30 বছর আগে যে ধরনের মিডিয়া ছিল, এখন তো সেটা না। এখন তো মিডিয়া আপনার শুধু টেলিভিশন বলতে তো শুধু টেলিভিশন না, শুধু প্রিন্টিং মিডিয়া না, সোশ্যাল মিডিয়া আছে। এরপরে সোশ্যাল মিডিয়ার চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জগুলোতে এখন আমরা এই প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, তারপর সোশ্যাল মিডিয়া সব পার হয়ে এখন আবার শুরু হয়েছে তো
আমরা তো কৃত্রিম নিউ বুদ্ধিমত্তার মিডিয়া, যুগে এআই যুগে এআর যুগে প্রবেশ করেছি। এখন কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা এটা তো define আমাদের করা সঙ্গে একটা একটা বড় চ্যালেঞ্জ। ওই যে আপনি একটু আগে বললেন যে কোনটা চ্যালেঞ্জ, আমার কাছে মনে হচ্ছে যে সত্য মিথ্যা কোনটা আরেকটা চ্যালেঞ্জ আমাদের সামনে, যা আমাদের এই যে এই ভার্চুয়াল জগতের সঙ্গেও তো এখন আমাদেরকে ফাইট করতে হচ্ছে। এখন শুধুমাত্র আমরা যা দেখছি আমাদের এই যে মানে যা ঘটছে তা না, শুধু না, যা মানে- ঘটছে না তার সাথে তাকেও মোকাবেলা করতে হ্যাঁ, হচ্ছে। করতে হচ্ছে। মানে এই যে ওই যে বলি আমরা ভার্চুয়াল জগৎ, তার মানে আমাদের সামনে কিন্তু আরেকটা জগৎ আছে যে যার সঙ্গে আমাদের নিত্য মোকাবেলা করতে হচ্ছে, সত্য মিথ্যা আর মোকাবেলা করতে হচ্ছে। তো এটা তো একটা বড় চ্যালেঞ্জ। বাট আসলে চ্যালেঞ্জ কি? কোনো চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ না। একটা জিনিস যখন আসছে, এআই যখন আসছে, এআইকে আবার কিভাবে মোকাবেলা করা যায় সেটাও কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করছে। কিভাবে আমাদের ভালোভাবে অসংখ্য ছেলেমেয়েরা ব্যবহার আমি করা যায়, দেখেছি। কিভাবে খারাপভাবে Yeah, ব্যবহার করা যায়, আমি শুধুই অনেকের সঙ্গে কথা বলেছি আমি দেশে এসে এই বিষয়টা নিয়ে আমি অনেকের সাথে কথাবার্তা বলেছি। আমাদের অনেক অনেক তরুণ আছে, তরুণী আছে যারা এই বিষয়গুলো সম্পর্কে জানে, তারা জানে কিভাবে ফাইট করতে হয়, তারা জানে কিভাবে এই বিষয়গুলো মোকাবেলা করতে হয়। তো সুতরাং চ্যালেঞ্জ আসবে, এবং আমার ধারণা চ্যালেঞ্জ এই মোকাবেলা করার জন্য আমাদের মানুষেরও, আমাদের সন্তানেরা তারাও প্রস্তুতি নিচ্ছে। এই প্রসঙ্গে বলি, এই যে আপনি বলছিলেন যে কোনটা সত্য কোনটা মিথ্যা, এটাকে ডিফাইন করা এখন একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর আগে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন আমরা আওয়ামী লীগ সরকারের প্রেস উইং বা সরকারের পক্ষ থেকে সেই সময়কার নানান মন্ত্রীরা, তাদের পক্ষ থেকে আমরা শুনেছি যেগুলোই সরকারের বিপক্ষে যায় সেরকম বেশিরভাগ ক্ষেত্রেই তারা বলেছেন যে এটি গুজবে কান দেবেন না, মানে সত্য ঘটনাকেও গুজব বলে চালিয়ে দেওয়ার একটা প্রবণতা ছিল, এবং গণমাধ্যমের উপরে এক ধরনের তীব্র প্রেশার তৈরি করা, এক ধরনের তীব্র গলা চেপে ধরার একটা, এটা আপনি খুব ভালো জানেন, আপনি মানে ভীষণভাবে হচ্ছে গণমাধ্যমের সাথে যুক্ত মানুষ। বর্তমান সরকারের এই বিষয়ে বর্তমান বিএনপি সরকারের অবস্থান কি? বর্তমান বিএনপি সরকারও আবার কি, এই নতুন সরকারও কি আবার গণমাধ্যমের টুটে চেপে ধরার কোনো পরিকল্পনা আছে কিনা, সরাসরি জানতে চাই। দেখেন, প্রথম কথা হচ্ছে যে এই কাজটা তো পরিকল্পনা করা হয় না, বরং আমরা পরিকল্পনা যেটা জানি সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনারা তার কার্যক্রম যদি দেখে থাকেন, সবচাইতে বেশি গণমাধ্যমের অপপ্রচারের শিকার তারেক রহমান। সেই আজকে থেকে না, উনি যখন যাত্রা শুরু করেছেন, উনি যখন সক্রিয়ভাবে রাজনীতিতে এসছেন, উনি যখন 2001 সালে যখন বিএনপি ক্ষমতা আসলো, সেই 2001 সালের আগেও কিন্তু দেখেছেন আপনি, উনি বিএনপি নির্বাচন পরিচালনা করেছিলেন, এবং খুব সফলভাবে নির্বাচন পরিচালনা করেছিল। বিএনপি 2/3 ভোট পেয়ে, পার্লামেন্টে আসন পেয়ে সরকার গঠন করেছিল 2001 সালে। সেই নির্বাচনের যে নির্বাচন পরিচালনা কমিটি যারা করেছিল, সেটাও কিন্তু সেখানে উনি প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন, ওনাকে সামনে রেখে ওনার নেতৃত্বেই পরিচালনা করেছেন। সেই নির্বাচন নেতৃত্ব দিয়েছেন অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন। কিন্তু নির্বাচন পরিচালনার যে কমিটিটা ছিল, সেটা কিন্তু তারেক রহমানের নেতৃত্বে হয়েছিল। তিনি সেই কাজটি করেছেন, সফলভাবে করেছেন, এবং তখন থেকে মিডিয়া দেখবেন যে তার বিরুদ্ধে নানা রকমের অপপ্রচার, এমন কোনো অপপ্রচার নাই, মিথ্যাচার নাই, করা হয়নি। তাহলে আপনি আমাকে বলেন যে শুধুমাত্র তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার করার কারণে, অপপ্রচারের কারণে কয়টা মিডিয়া বন্ধ হয়েছে, কিংবা কাকে, কয়জন সাংবাদিককে, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা শিকার হতে হয়েছে। সেই আলোচনাটা কিন্তু, আচ্ছা, কেন বললাম কথাটা? এই জন্য, তার মানে হচ্ছে যে এই কথাটা এই জন্য বললাম, এই জবাবটা দিতে গিয়ে এটা তার মধ্যে নেই, বরং উনি যে কাজটা করেছেন, আপনারা খুব এটা সবাই জানেন যে ওনার বিরুদ্ধে সম্ভবত একজন একটা কার্টুন এঁকেছিলেন, কার্টুন এঁকেছিলেন উনি ওনার নিজের ফেসবুক পেজে, উনি নিজে সেটা আপলোড করেছেন। এই যে আপলোড করা, আমরাও দেখেছি, হ্যাঁ, এই আপলোড করাটা, এতে কিন্তু তার মানসিকতা বোঝা যায় যে উনি আসলে এটাকে ফেস করতে চান, মানুষের এই জায়গাটা দিতে চান, এই স্বাধীনতা দিতে চান। কারণ স্বাধীনতা হরণ করার পড়লে, মানুষের যদি স্বাধীনতা চলে যায়, মানুষের অধিকার যদি হরণ করা যায়, বাক স্বাধীনতা যদি না থাকে, মানুষ যদি স্বাধীনভাবে মতামত ব্যক্ত করতে না পারে, তাহলে কি হয়? এটা তো আমরা বিগত 5ই আগস্টে দেখেছি, ফ্যাসিবাদের যে গত 1.5 দশক আমরা দেখেছি। আমার ধারণা উনি এখন পর্যন্ত ওনার কার্যক্রমে আমার কাছে মনে হয়নি যে সংবাদপত্রের স্বাধীনতা বিরুদ্ধে, কিংবা সংবাদপত্রের স্বাধীনতাকে সংকুচিত করতে পারে এমন কোনো নীতি বিএনপির নাই। আর নিবেন, এইটা থাকবে কেন? আমার তো মনে হয় যে
সেই আমরা যদি 75-এর পরে বলি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এসছেন, উনি তো গণতন্ত্র পুনরুদ্ধারের ওনাকে তো বলা হয় যে বাংলাদেশের গণতন্ত্রের পুনঃপ্রবর্তক, বহুদলীয় গণতন্ত্র। বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক বলি আমরা বলি না। এই যে ইতিহাস আপনি প্রজন্মের পর প্রজন্ম কিন্তু আমরা জেনে আসছি এবং এই সত্যটা জেনে আসছি, এবং তিনি এই কাজটা করেছেন। উনি তো বাংলাদেশের যে সংবাদপত্রের স্বাধীনতা ফিরে দিয়েছিলেন। তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার পরিচালিত হয়েছে 3 বার। এরপরে আমরা এখনও দেখেছি, এখনও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে, রাষ্ট্র পরিচালিত হচ্ছে। তো সেখানে আমি তো দেখিনি যে কোনো মিডিয়ার বিরুদ্ধে এমন কোনো নীতি পলিসি আছে যেগুলোতে বাধা তৈরি করার চেষ্টা করার জন্য। আপনি বলছিলেন যে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে, আমরা বিভিন্নভাবে শুনেছি প্রধানমন্ত্রী বরং সমালোচনা শুনতে চান, ফলে তার কাজ করতে সুবিধা হয়, প্রবলেম কোথায় সেটা ফাইন্ড আউট করতে সুবিধা হয়। আপনি বলছেন যে প্রধানমন্ত্রী তিনি গণমাধ্যমেরকে চাপের মধ্যে রাখতে চান না, কিন্তু আবার এই ধরনের আলোচনাও সমাজের মধ্যে আছে, গণমাধ্যমেও আছে, যে দলীয় নাম ব্যবহার করে গণমাধ্যমকে এক ধরনের, এখনকার যেই গণমাধ্যম, টেলিভিশন, সংবাদপত্র, তাকে এক ধরনের করায়ত্ত করার, এক ধরনের দখল করার এক ধরনের আলোচনাও আছে, মানে চেষ্টা আছে, আলোচনা আছে। সেগুলো কি হচ্ছে যে সরকারের পক্ষ থেকে আপনাদের বিবেচনায় থাকে, মানে চিন্তার মধ্যে থাকে যে যেন সরকারকে ব্যবহার করে বা সরকারের নাম ব্যবহার করে এই ধরনের কোনো কর্মকাণ্ড না হয়, বা গণমাধ্যমে কোনো চাপ প্রচার করা না, প্রেশার তৈরি করা না হয়? আমার ধারণা আপনি যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নের মধ্যে জবাব আছে। ওই যে আপনি বললেন দলের নাম ব্যবহার করে, জি, তো দলের নাম ব্যবহার করে, এখন যদি দলের নাম ব্যবহার করে কে কি করছে এটা আপনি কীভাবে জানবেন? ওই যে বললেন ব্যবহার করে, সরকার কিছু করছে কিনা, যে সরকার আপনাদের উপরে সরকার কোনো কিছু ইম্পোজ করছে কিনা। এখন নাম ব্যবহার করে যদি কেউ কিছু করে তাহলে তো সবাই দেখবে যে কে করছে, কি করছে। এরপরে যদি কোথাও কোনো কিছু ঘটে থাকে তাহলে সেই জায়গাটা তো বলার স্বাধীনতা আছে। কিন্তু দল কখনো সিদ্ধান্ত নিয়ে এমন কোনো কিছু অন্যায় অনাচার, যেটা অবৈধ, অন্যায় অনাচার অন্যায্য, এমন কিছু করতে চায় না, করার নীতিও নেই, এবং এই জায়গাটাকে দল থেকে এনকারেজ করা হচ্ছে না, আমি পাইনি এখন পর্যন্ত। আমাকে যখন একটা দায়িত্ব দিয়েছে, নিঃসন্দেহে আমার তো কিছু ইনস্ট্রাকশন আছে, সেই ইনস্ট্রাকশন এটা কারো স্বাধীনতা খর্ব করার জন্য না, সেই ইনস্ট্রাকশনটা কারো টুটি চেপে ধরা না, সেই ইনস্ট্রাকশনটা হচ্ছে বরং আমাদের সংবাদপত্র। আমি শুরুতেও যখন দায়িত্ব দিয়েছিল আমি বলেছিলাম যে একটা স্বাধীন সংবাদপত্র হচ্ছে এই সরকার যে বারবার যে আমাদের চেয়ারম্যান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে বারবার একটা কথা বলছেন যে জবাবদিহিমূলক সরকার আমরা প্রতিষ্ঠা করতে চাই, উনি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার যে কাজটি এগিয়ে নিয়ে চলছেন। আমরা তো মনে করি সংবাদপত্র গণমাধ্যমকে আমরা সেটা সহযোগী দেখতে চাই, মানে সেটি একটি জবাবদিহিমূলক সরকারের প্রধান টুল হিসেবে দেখতে চাই। সুতরাং যেহেতু উনি যে প্রধানমন্ত্রী যেহেতু জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে চান, তো পাশাপাশি উনি একটা দায়িত্বশীল স্বাধীন সংবাদ মাধ্যম চান, এবং সেটি তিনি তার জায়গা থেকে, সরকারের জায়গা থেকে ক্ষুণ্ণ করবেন না, বরং এটাকে যতটা সমুন্নত রাখারই আমাদের নীতি। তার মানে হচ্ছে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি হিসাবে, প্রেস সচিব হিসাবে আপনি ক্লিয়ার মেসেজটা হচ্ছে গণমাধ্যম এবং গণমাধ্যমের কর্মীদের প্রতি আপনার সরকারের ক্লিয়ার মেসেজটাকে আমরা এইভাবে করে ধরে নিব যে কোনো গণমাধ্যম কর্মী অথবা গণমাধ্যমের উপরে কোনো ধরনের সরকারের পক্ষ থেকে চাপ নেই, সরকারের বিরুদ্ধে যেই সংবাদ যায় সেই সংবাদ প্রচারের ক্ষেত্রে, আলোচনার ক্ষেত্রেও সেরকম কি আমরা ধরে নিতে পারি কিনা? না, আমি তো সরকার, এই যে বললেন সরকারের বিরুদ্ধে যাওয়া মানে কি, আপনি কি গঠনমূলক সমালোচনা করে থাকে? আপনি যদি বিরোধিতা করার জন্য বিরোধিতা না করেন তাহলে তো কোনো সমস্যা নাই। সুতরাং আপনি যে কথাটা বললেন আপনার কথার মধ্যেই তো আছে যে বিরুদ্ধে যাওয়া মানেটা কি। আপনি যদি সত্য লিখলে যদি বিরুদ্ধে যায় তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি বিরোধিতা করার জন্য বিরোধিতা করেন সেটা আপনার নিজের বিবেককে দিয়ে প্রশ্ন করবেন যে আমার এটা আমি সত্যি কিনা। প্রথম কথা কি, আসলে আমরা যদি সবাই নিজের বিবেকের কাছে স্বচ্ছ থাকি, আমরা যদি নিজেরাই নিজেদের কাছে প্রাথমিক যে জবাবদিহিতা এটা যদি আমরা নিজেদের কাছে দেই তাহলে সমস্যা থাকে না। আমরা যদি সমালোচনার জন্য আমি আপনাকে অপছন্দ করি বলে আপনার বিরোধিতা করলাম, তাহলে তো আমি আসলে সত্যের কাছাকাছি যেতে পারবো না, সত্যের মুখোমুখি হতে পারবো না। তো এই জন্য আসলে আমাকেও স্বচ্ছ হতে হবে।
আপনার সরকারের এখন আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী স্বয়ং তিনি বলেছেন, অন্যান্য মন্ত্রীদের পক্ষ থেকেও দেখছি যে চাঁদাবাজি, দুর্নীতি, যে কোনো ধরনের সহিংসতা, এই বিষয়গুলোর উপরে কঠোরভাবে সরকার দৃষ্টি দিবে, কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে, এই কথাগুলো বলা হচ্ছে। আমরা দেখেছি যে সমসাময়িক সময়ে, এই রিসেন্ট সময়েও আমরা দেখেছি বেশ কিছু জায়গায় বিএনপির দায়িত্ব যারা আছেন, স্থানীয় বিএনপি, তৃণমূল বিএনপি দায়িত্বে যারা আছেন, তাদের মধ্যেও বেশ কয়েকজন অ্যারেস্ট হয়েছেন, দল থেকে বহিষ্কার হয়েছেন। সরকারের এই বিষয়ে সরকারের মনোভাবটা যদি আরেকটু পরিষ্কার করেন, যে এটি কতটুকু আসলে, এটি কি গণমাধ্যমের সামনে তুলে ধরার জন্য, নাকি এটি আসলেই সরকারের একটি শক্ত অবস্থান এই চাঁদাবাজি বা অন্যান্য যে কোনো অপকর্মের বিরুদ্ধে? আচ্ছা, ধরা যাক আমি আপনার এই আমি 1-2 মিনিট সময় নিয়ে আমি আপনাকে জবাবটা দিচ্ছি। একটা হচ্ছে যে যদি আমরা কোনো কিছু, সরকার যদি কোনো কিছু মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চায়, জনস্বার্থ বিষয়ে কোনো আকর্ষণ করতে চায়, তো কয়েকটা উপায় আছে। একটা হচ্ছে নিজে দাঁড়িয়ে প্রেসের সামনে বলা, সরকারের কোনো প্রতিনিধি একজন মানুষের সামনে দাঁড়িয়ে, জনগণের সামনে দাঁড়িয়ে বলবে যে আমরা এই কাজটা করেছি, অথবা একটা প্রেস রিলিজ লিখে বলবে যে আমরা এই কাজটা করেছি। আপনি আমাকে বলুন যে গত এক সপ্তাহ আমার যে কয়েকটা মনে আছে যে মাগুরাতে বিএনপি 2 গ্রুপের মধ্যে মনে হয় একটা সংঘর্ষ ঝামেলা হচ্ছে। তারপরে একটা নিউজ দেখলাম পত্রিকায় কিশোরগঞ্জে মিঠামইনে একজন নেতা, স্থানীয় নেতা গাছ কেটে রাস্তা। এই যতগুলো ঘটনা দেখেছেন, কোন ঘটনাটা অ্যাকশন নেওয়া হয় নাই, আইনগত অ্যাকশন নেওয়া হয় নাই? কোন ঘটনাটা? প্রথম কথা হচ্ছে, সরকারকে কোনো বিষয় নিয়ে তখনই আপনারা দোষারোপ করবেন যখন কোথাও কোনো ঘটনা ঘটছে, অন্যায় অনিয়ম অনাচার ঘটছে, সরকার সেই অন্যায় অনিয়ম অনাচারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনকে যদি বলে যে না এটা করা যাবে না, ব্যবস্থা বিরুদ্ধে এই অন্যায় অনাচারের বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে না, তখন তো সরকারকে বলবেন। সরকার তো বলে দিয়েছে, সরকারের কাছ থেকে তো ইনস্ট্রাকশন আছে যে মানুষ, যেই লোক যে অন্যায় অনাচার করুক, এটা আমার জানা দরকার নাই সে বিএনপি করে না কোন ভিন্ন দল ভিন্ন মত, এটা বিষয় না। বিষয় হচ্ছে এই রাষ্ট্রের আইন সবার জন্য সমান। আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী ভিক্টরি স্পিচ যেটা দিয়েছিল, সেখানে তো আমার মনে আছে উনি ক্লিয়ারলি বলেছিলেন যে আইনের শাসনই শেষ কথা। তিনি স্পষ্ট করে সমতল পাহাড়, সমতল সকল ধর্ম, হিন্দু মুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আরও বলেছেন বিশ্বাসী অবিশ্বাসী সংশয়বাদী, পাহাড়ে বসবাসকারী সমতলে বসবাসকারী, যদি বাংলাদেশের নাগরিক হন, যাদের উপরে বাংলাদেশের আইন ইম্পোজ করা যায়, তারা যদি আপনি যে অন্যায় করুক, যে দলই করুক, যে তার দলের কোনো পরিচয় দেখা হবে না, তার কোনো ধর্মীয় পরিচয় দেখা হবে না, তার কোনো পাহাড়ে নাকি সমতলে বসবাস করে কোথায় ধর্মীয় পরিচয়, কারো কোনো পরিচয় দেখা হবে না। অন্যায়কারীকে অন্যায়কারী হিসেবে চিহ্নিত করেই আইন শৃঙ্খলা বাহিনী তার অ্যাকশনটা নেবে। এবং সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী যেটা চান যে বাংলাদেশে প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠান, যেটাকে বিগত 1.5 দশকে যেটাকে অকার্যকর করে দেওয়া হয়েছিল, প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠান তার নিয়ম অনুযায়ী ফাংশন করুক, এটা প্রধানমন্ত্রী চান। প্রধানমন্ত্রী চান যে প্রত্যেকটা সংগঠন, দল, সংস্থা যার যে বিধিবদ্ধ নীতিমালা আছে এই অনুযায়ী চলুক। এখানে সরকারের ইম্পোজ করার কিছু নাই। সরকার এখানে থাকবে, সরকার যদি তার কোথাও কোনো পদক্ষেপ নেওয়া প্রয়োজন মনে করে সরকার আইনগতভাবে, সেটা আইন করবে। সুতরাং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যদি যেখানে যে অন্যায় করুক, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি প্রধানমন্ত্রীর সরাসরি ইনস্ট্রাকশন হচ্ছে অন্যায়, অবৈধ, বেআইনি যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। খুব সংক্ষেপে লাস্ট একটি কোশ্চেন করতে চাই। এই যে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন বিশ্বাসী অবিশ্বাসী সংশয়বাদী, বাংলাদেশের মতন প্রেক্ষাপটে এখন এই ধরনের বক্তব্য দেওয়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, এটা আমরা গণমাধ্যম কর্মীরা অনেকেই মনে করেন খুবই সাহসী একটি বক্তব্য, যে বিশ্বাসী অবিশ্বাসী সংশয়বাদী। আপনি জানেন আমি কেন এই কথা বলছি। তার এই বক্তব্য, তার আচরণ, তার পদক্ষেপ, আপনি কি মনে করেন যে গত 17 বছরে তার যেই কারণেই হোক না কেন, তিনি যে দেশের বাইরে ছিলেন, ব্রিটেনে ছিলেন চিকিৎসার জন্য, এবং নানান কারণেই তার সেই জীবনের এক ধরনের প্রভাব পড়েছে তার ব্যক্তি জীবনেও? দেখেন, প্রথম কথা হচ্ছে যে কোনো ব্যক্তির উপরে কতটা কী প্রভাব পড়ে, এটা সরাসরি তো ব্যক্তির মানসিকতার বিষয়। অবশ্যই প্রত্যেকটা মানুষের উপরেই তার পরিবেশ প্রতিবেশের একটা প্রভাব থাকে, সেটা আলাদা। কিন্তু উনি যে কথাটা বলেছেন,
এই কথাটা এই জন্য এই উনি যে কথাটা বলেছেন অবশ্যই এটি একটা গুরুত্বপূর্ণ কথা এবং সাহসী বাংলাদেশের আমার তো প্রেক্ষাপটে। মনে হয় এটাই তো হওয়া উচিত। বিএনপি কি চায়? বিএনপি চায় এমন একটা নিরাপদ ভূমি থাকবে যেখানে প্রত্যেকটা মানুষ নিরাপদ থাকবে, তাতে সে উনি বিশ্বাসী হোক, অবিশ্বাসী হোক, সংশয়বাদী হোক, ওই যে কথাটা আগে এতক্ষণ আমরা বললাম। সুতরাং আগে আমাদেরকে একটা নিরাপদ ভূমি প্রতিষ্ঠা করতে হবে। এটা হচ্ছে প্রথম ওনার অঙ্গীকার, যে আমি চাই যে এই মানুষগুলি কালকে উনি গতকাল তো শনিবার গেল, উনি প্রধানমন্ত্রী কার্যালয়ের যে কর্মকর্তা কর্মচারী সবার উদ্দেশ্যে একটি বক্তব্য দিয়েছিলেন, একটা ইনস্ট্রাকশন দিয়েছিলেন। আমার কাছে মনে হয়েছে যে ইনস্ট্রাকশনটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। উনি বলছেন, দেখেন আমরা যারা এই প্রতিষ্ঠানটাতে এই কার্যালয়ে বসে আছি, প্রধানমন্ত্রীর কার্যালয়, সারা বাংলাদেশের মানুষের কিন্তু প্রত্যাশা এই কার্যালয়ের উপরে। মনে করে যে এখান থেকে কোনো ডিসিশন আসলে এই তারা চায় যে এখান থেকে ভালো কিছু হলে তাদের জীবনে ভালো প্রভাব পড়বে, খারাপ কিছু হলে তাদের জীবনে খারাপ প্রভাব পড়বে। মানুষের প্রত্যাশা কিন্তু বিল্ডিং ঘিরে। তাহলে আপনাদের যে কাজটা করবেন, প্রথম এমন একটা রাষ্ট্র আমরা সরকার গঠন করতে চাই, এমন একটা ভূমি করতে চাই যে প্রত্যেকটা মানুষ যেন ঘরে বাইরে স্বস্তিতে থাকে, নিরাপদে থাকে। জি জি এটা হচ্ছে বড় কথা। জি, ধন্যবাদ জনাব সালেহ শিবলি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, সময়ের সম্পাদকে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখানেই শেষ করতে হচ্ছে, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।